হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন টু শিল্প সমগ্র। এই সপ্তাহে আমি আগে বলেছিলাম যে দুটো পোর্ট্রেট ক্লাস আমি নেব। তো আজকে গ্রাফাইটের পোর্ট্রেট। ভিডিওটা একটু লম্বা হতে পারে, আধা ঘন্টা তো হবেই। লুমিস মেথড অবলম্বন করেই অ্যাপ্লাই করেই আমি হেড স্টাডি করি বা পোর্ট্রেট আঁকি, কারণ লুমিস মেথড খুব ইজি। যদি তোমরা না দেখে থাকো, আমি পুরো ডেডিকেটেড লুমিস মেথডের উপর ক্লাস আমার রয়েছে। ফ্রন্ট ভিউ, সাইড ভিউ এবং বিভিন্ন ইনটিউটিভ অ্যাঙ্গেল, এক্সট্রিম অ্যাঙ্গেল, সেটা সম্পর্কে পুরো প্লেলিস্ট তুমি পেয়ে যাবে আমার চ্যানেলে। সেটার থেকে হেড স্টাডির যে বেসিকটা লুমিস মেথডের, সেটা তোমরা শিখে নিতে পারো। আমরা আজকে যে পোর্ট্রেটটা নিয়েছি, যে রেফারেন্স থেকে আমি ছবিটা আঁকছি বা ড্রয়িংটা করছি, সেই ছবিটার এই কারণেই আমি চুজ করেছি কারণ এর যে অ্যাঙ্গেলে রয়েছে সেটা একটা ইনটিউটিভ অ্যাঙ্গেল এবং একটা এক্সট্রিম অ্যাঙ্গেল, এবং খুব সুন্দরভাবে বিভিন্ন ফেসিয়াল ফিচার্স, চোখ, নাক, কান, ঠোঁট ইত্যাদি এবং হেয়ার, চুল, সব কিছুরই একটা অ্যাঙ্গেল এবং লাইটিংটা আমরা এই রেফারেন্সটাতে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। যেমনটা তোমরা রেজাল্টটা দেখলে, এটাই আগামী সময়ে হতে চলেছে। সুতরাং ওখানে আলো যেভাবে পড়েছে এবং ছায়া সৃষ্টি করেছে, কাস্ট শ্যাডোগুলো, রিফ্লেক্টেড লাইট সৃষ্টি করেছে, তা পোর্ট্রেট স্টাডির ক্ষেত্রে, পোর্ট্রেট আঁকা শেখার জন্য খুব ইম্পর্টেন্ট। তাই আমি এই প্র্যাকটিসগুলো করছি এবং তোমাদের জন্য রেকর্ড করে আপলোড করছি। লুমিস মেথডের যে বেসিকটা, সেটাতে আমরা রুল অফ থার্ড এবং বিভিন্ন প্লেনগুলো আলাদা করে আঁকতে শিখে যাই। তার উপরে ফেসিয়াল ফিচার্স এবং তার প্রপোর্শন অনুযায়ী তাকে বসানো ঠিক জায়গায়, সেটাও আমরা দেখেছি। এবং আলাদা করে ফেসিয়াল ফিচার্সের চোখ, নাক, কান, ঠোঁট ইত্যাদি আমি করেছি, কেবলমাত্র হেয়ার স্টাডিটা এখন অবধি হয়নি। আগামী দিনে আমরা চুল আরো ডিটেলে দেখব। তো এখন আমি যেটা করছি, যে সেই লুমিস মেথড অবলম্বন করেই পোর্ট্রেটটা আঁকছি এবং জায়গা মতো চোখ, নাক, কানগুলো বসাচ্ছি। মনে রাখবে যে আমি এখানে যেটা করছি সেটা কিন্তু আমি পুরো একটা প্রপার ড্রয়িং হিসেবেই রেখে দেবো এটাকে। যেহেতু এটা ড্রয়িং হিসেবেই থাকবে এবং আমি গ্রাফাইট গুঁড়ো ইউজ করে স্কেচ করি, তো বিশেষ কোনো ডিটেল আমরা স্কেচের ক্ষেত্রে পেন্সিল দিয়ে আঁকছি না। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে এই যে পেন্সিলটা আমি ইউজ করছি, এটা একটা এইচবি পেন্সিল এবং হার্ড পেন্সিল। এতে যে লাইনটা আছে সেটা অনেকটা বেশি সফট আছে বা লাইট আছে, ডার্ক হয় না। শ্যাডো ম্যাপিং এর জন্য আগের দিন আমি কনসেপ্টটা ক্লিয়ার করেছি, যে শ্যাডো ম্যাপিং হচ্ছে শ্যাডোর আকারগুলো এবং কোথায় তার স্কিনের উপরে ব্লেন্ড হয়ে যাচ্ছে, ডিফিউজ হয়ে যাচ্ছে, সেটা ঠিকঠাক জায়গায় পজিশন মতো বসিয়ে নেওয়া। শ্যাডো ম্যাপিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা শেড দেবো, মানে সেটাকে আর কি ফিল আপ করবো। এইটুকুনি কাজ স্কেচ করার জন্য যথেষ্ট। এবং ইরেজার ওয়ার্ক আছে, নিডেড ইরেজার, যেটা আর কি বিভিন্ন রকম ভাবে তাকে আকার দেওয়া যায়, এবং সেই ইরেজার আমরা ইউজ করব যাতে করে এই যেটা বলছিলাম, যে গ্রাফাইটের গুঁড়ো, যখন আমরা পেন্সিল শার্প করি যে গুঁড়োটা আর কি বেঁচে যায়, সেটা আমরা আলাদা করে কালেক্ট করে রেখে নিই। এই জিনিসটা ইউজ করার কয়েকটা বিশেষ কারণ আছে। আমরা পেন্সিল দিয়ে হ্যাচিং এর মাধ্যমে শেড কিন্তু দিতে পারি বা ফিল গুলো করতে পারি, কিন্তু আমি এখানে এই রকম ভাবে ব্রাশ দিয়ে করা, তুলি দিয়ে করাটা প্রেফার করি। তার কারণ হচ্ছে এর মধ্যে একটা অদ্ভুত টেক্সচার আছে, এবং যখন আমি ইরেজার দিয়ে সেটা মুছি তখন সেটা খুব ভালো মুছে আসে। এবার আমি যদি হ্যাচিং এর দ্বারা করতাম তাহলে হয়তো সেই জিনিসটা অতটা ভালো হতো না। এবং স্মাচ করার জন্য আলাদা করে আমাকে কোনো খাটনি দিতে হয় না। ব্রাশ স্ট্রোকে যে তুলির ব্রিসেলগুলোর জন্য এটা একটা অদ্ভুত গ্রাফাইট স্কেচটাকে স্প্রেড করে দেয়, যেটা যখন আমি মুছবো তখন যে লাইট এফেক্টটা, হাইলাইট এফেক্টগুলো, সেটা খুব সুন্দর দেয়। তো তোমরা দুরকম প্রসেস ইউজ করতে পারো, এই প্রসেসটা ইউজ করতে পারো, কিন্তু এখানে কিছু মানে যাকে বলে বিধিবদ্ধ সতর্কীকরণ আছে, যে
ড্রয়িংটা কিন্তু দেখো ঢেকে যাচ্ছে। প্র্যাকটিক্যালি যখন আমি আঁকি তখন অনেক সময় ড্রয়িং প্রায় ঢেকেই যায়, যে নিচে আমি যে মাপগুলো নিয়েছি সেটা আমরা রেফারেন্স দেখে আঁকি যেহেতু, তাই অতটা সমস্যা হয় না, এবং পুরোপুরি তো ঢেকে যায় না, আর পুরোপুরি ঢেকে দেওয়া উচিত না। তার কারণ হচ্ছে নিচের যে ড্রয়িংটা সেটা যদি আমরা পুরোপুরি ঢেকে দিই তাহলে হবে কি, যে আমরা যখন এই যে এবার ইরেজার দিয়ে নিডেড ইরেজার দিয়ে মুছছি তখন কিন্তু মাপে ভুলভাল হয়ে যেতে পারে। তো সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যে অতিরিক্ত পরিমাণ ঘষাঘষি আমরা করব না, যতটা পরিমাণ হাত হালকা রাখা যায় ততটাই মঙ্গল। তো এবার আমি দেখো যে এটা আমি ইরেজার দিয়ে যে মুছছি, পরবর্তীকালে দেখতে পারবে এর উপর আবার আমি আর এক প্রস্থ তুলি চালাবো। এই লাইটটা কিন্তু মিড টোনের মধ্যেই থাকবে, হাইলাইট একদম নাকের ওপরে আর গালের কিছু অংশে, কপালে কিছু অংশে পড়েছে, যার ফলে তোমাকে বুঝতে হবে যে মিড টোন কোনটা, লাইট কোনটা। মুছে দিলে তো পুরো সাদা হয়ে উঠে চলে আসছে, তো সেটা তো লাইট মনে হবে, তাই তার উপর আরেক প্রস্থ আমরা গ্রাফাইট পুরো যেটা ব্রাশ দিয়ে স্প্রেড করে দেব, এবং সেই সাদাটা কিন্তু তাতেও বজায় থাকবে, পুরোপুরি ঢেকে যাবে না। ধীরে ধীরে কাজ করা, অতিরিক্ত এই মাত্রায় খুব সাবধানী হয়ে কাজ করা উচিত এসব ক্ষেত্রে, এবং আমিও খুব সাবধানতা অবলম্বন করেই স্কেচগুলো করি। হ্যাঁ, কিন্তু সাবধান হওয়ার মানে এই যে স্লো হয়ে যান না। আমরা প্লেন চেঞ্জ গুলো বা এই যে রাফ আমরা যে লাইট গুলো দিচ্ছি, এখানে দেখো আমি বড় এবং মোটা লার্জ ইরেজার স্ট্রোক যাকে বলে দিচ্ছি, আমি কিন্তু সূক্ষ্মভাবে কাজ করছি না। তার কারণ হচ্ছে এই যে ব্যাপারটা, এটার মধ্যে একটা কি বলবো, এটার মধ্যে একটা স্বাভাবিক যে প্লেন চেঞ্জেস গুলো সেগুলো খুব ভালো লক্ষ্য করা যায়। আমরা যদি সূক্ষ্মভাবে কাজ করি অনেক সময় লাইট এদিক ওদিক হয়ে যেতে পারে, আমরা চিন্তা নেই যে অংশে বেশি মুছে যাচ্ছে কেন, আমরা পরবর্তীকালে আবার ডার্ক দেবই। আর এটা যেহেতু মিড টোন পড়ে রয়েছে, এর উপর আমাদেরকে ডার্ক অ্যাকসেন্ট দিতেই হবে, কিচ্ছু করার নেই। সুতরাং এখন যে আমি লাইটটা অ্যাপ্লাই করছি, যে লাইটটা আর কি পড়ছে, যেটা আমি দিচ্ছি ইরেজার দিয়ে মুছে সেটা কিন্তু আদতে স্কিনের কালার হবে লাইটের দিকে সেটা, এবং এর উপরে হাইলাইট বসবে। এই সমস্ত জিনিসগুলো আঁকার সময় একটু খেয়াল রেখে আর কি আঁকা উচিত, যাতে করে আমাদের অসুবিধাটা না হয়, আমরা খুব সহজেই অন্য ধরনের একটা ফিল স্কেচের মধ্যে নিয়ে আসতে পারি। অনেক রকম প্রসেস হয়। হ্যাচিং যদি খুব সুন্দর হয়, তোমার যদি ব্রাশ স্ট্রোক খুব সুন্দর এবং অতটা ধৈর্য ধরে তুমি ব্রাশ স্ট্রোক দিতে পারো, তাহলে আমি বলবো যে যেটাকে আমরা বলি কন্টুর, লাইন কন্টুর, আমরা কিন্তু সেটাও ইউজ করতে পারি ড্রয়িং এর ক্ষেত্রে, এবং তারপরে লাইট বা হাইলাইট দেওয়ার জন্য এরকম ভাবেই ইরেজার দিয়ে সেই স্ট্রোকটা মুছে ফেলতে পারি। এচিং যেটা বা প্রিন্টে এই জিনিসটা হয়, আমি একটা উদাহরণ দিতে পারি, যে টাকার উপর যে ছবিগুলো দেখা যায় গান্ধীজি বা অন্যান্য যে সমস্ত স্থাপত্যর ছবি এখন টাকাতে রয়েছে, সেই সমস্তগুলো কিন্তু সবই দেখবে একটা এমন স্টাইলে প্রিন্ট করা যেন পুরো ওর উপরে হ্যাচিং করা হয়েছে এবং লাইটগুলো জাস্ট মুছে তুলে নেওয়া হয়েছে। এই এফেক্টে আদিত্য চারির অনেক কাজ আছে। আদিত্য চারি স্যারের, ওনার স্কেচগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কিসের কথা বলছি, যে উনি হ্যাচিং দেন বা লাইন কন্ট্রোলের পরে এরকম ভাবে ইরেজার দিয়ে মোছেন। অনেক সময় উনি স্পঞ্জ টাইপের দিয়ে আর কি, স্পঞ্জ দিয়ে একটা, সেটা দিয়ে এরকম ভাবেই গ্রাফাইট বা চারকোলের গুঁড়ো ডাস্ট সেটা ইউজ করেন এবং তার উপর ইরেজার দিয়ে মোছেন। প্রত্যেকটা যে মিডিয়াম বা প্রত্যেকটা যে প্রসেস আমরা ফলো করি আঁকার সময়, সেটাই কিন্তু আদতে ফাইনালি পেন্টিংটার ফর্ম হয়ে ওঠে। এটাও কিন্তু একটা দেখতে হবে, ফর্ম অবশ্যই আকারের দিক থেকে হয়, অন্যান্য কনসেপ্টের দিক থেকে হয়, কিন্তু আঁকার যে স্টাইলটা না, সেটাও কিন্তু ফর্ম সৃষ্টি করতে খুব সাহায্য করে। একটা বিশেষ ধরনের গ্লেজিং অয়েল পেন্টিং এ, যেটা আর কি গ্লেজিং টেকনিক যেটাকে বলা হয়, সেগুলো কিন্তু এক ধরনের প্রসেস, যেটা তুমি পুরোপুরি যদি ফলো করো তাহলে মানে যে লাস্টে যে ফাইনাল পেন্টিংটা তোমার তুমি পাবে, সেটা কিন্তু তুমি একটা অন্য মাত্রার একটা কিছু অ্যাচিভ করতে পারবে।
এটা তুমি নিজেও ফলো করে দেখতে পারো, যে আজ অব্দি যদি তুমি এরকম টেকনিক ইউজ না করে থাকো তাহলে তুমি করে দেখতে পারো একটা ছোটখাটো অবজেক্টের উপর যে কোনো কিছু, একটা ঘট বা একটা হয়তো ফুলের টব বা অন্যান্য কোনো অবজেক্ট, যেটার উপরে এরকম ভাবে জাস্ট লাইট অ্যান্ড শ্যাডোটা ক্রিয়েট করার চেষ্টা করো। এবং ব্লার এজ কি করে আসবে? আমরা তো এতক্ষণ অব্দি যতটা মুছলাম ইরেজার দিয়ে সবই প্রায় শার্প এজ আসছে। ব্লার এজ কিভাবে আসবে? কিচ্ছু না, খুব সিম্পল প্রসেস, যে ব্লার এজ যেখানে প্রয়োজন সেখানে আমরা হাতটা সফট রাখবো, হাতে মানে ওয়েটটা কম দেবো ইরেজারে, যাতে করে জিনিসটা সফট হয়। এবার এটা যেটা করছি আমি অ্যাকচুয়ালি ডার্ক দিচ্ছি, ডার্ক অ্যাকসেন্ট ইউজ করছি, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এটা 10B পেন্সিল, অনেক বেশি সফট পেন্সিল, এবং আমার কাছে আর একটা পেন্সিল রয়েছে যেটা 12B, সেটার লেডটা ভেঙে গেছিল। যাই হোক, আমি ওই 10Bটা দিয়ে আমি এখন কাজটা করছিলাম রেকর্ডের মাঝখানে, যেহেতু ওটা ভেঙে গেছে। তো পেন্সিলের এরকম ভাবে লেড ভেঙে গেলে আমি কিন্তু ফেভিকল ইউজ করি, সাদা যে ফেভিকল আঠা সেটা আমি ওখানে দিয়ে ওটাকে জোড়া লাগিয়ে দিই, এবং কিছুক্ষণ ভালোভাবে শুকিয়ে নিলে ওটা বেশ শক্ত হয়ে আর কি ওটা জোড়া লেগেও যায়। ফলে ওরকম ভাবে লিড ভেঙে গেলে, অত বড় বড় লিড কি করা, মানে কি করব আমি, সেটা একটা সমাধান এটা। তো যা আর কি করছি আমি, ডার্ক অ্যাকসেন্ট দিয়ে জাস্ট হেয়ার লাইন, প্রত্যেকটা চুল আমি আলাদা আলাদা করে আঁকবো না। যখন আমি হেয়ার স্টাডি করবো তখনও তোমাকে নিয়ে আমরা কথা বলবো। এখন পোর্ট্রেটের ক্লাসেও একটুখানি আলোচনা করে দিই যে পুরো চুল আমরা আঁকবো না, একটা একটা করে চুল আমরা আঁকবো না, চুলের গোছা বা যে ভলিউমটা সেটা আঁকবো, এবং তার উপরে লাইট শ্যাডো দিয়ে এবং টেক্সচারিং করে ফাইনালি হেয়ার আমরা দেখাবো। যে কোনো হেয়ার, যে আইব্রোর হেয়ার, ভ্রুর হেয়ার, সেটাও কিন্তু দেখো আমি এখন অব্দি ভ্রু কিন্তু আঁকিনি, কিন্তু ওর যে প্লেনটা বা ওর যে আকারটা সেটা কিন্তু ডিফাইন হয়ে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটাও জিনিস, যে ওখানে ডার্ক অ্যাকসেন্ট পড়ে রয়েছে, ওর উপরে আমি যদি এবারে ওই ভলিউমটার উপরে যদি টেক্সচারিং করি, টেক্সচার কি করে করা হয়, প্রত্যেকটা হেয়ার প্রায় আমি ফলিকলগুলো আঁকবো, এবং তাতেই ওটা মানে বিশ্বাসযোগ্য ভুরু বলে মনে হবে। সো ডার্ক দিয়ে যে জায়গাগুলো একদম ডার্ক প্রয়োজন আমাদের দেওয়া, খুব সূক্ষ্ম কাজ এবং খেয়াল করে আর কি, খেয়াল মতো সেন্স দিয়ে পুরো কাজগুলো করা উচিত। আঁকতে গেলে যখন আমরা এই আগেও প্রত্যেকটা ক্লাসেই আমি প্রায় এই কথাটা বলি, যে 3 ডাইমেনশনাল যেটা আমরা বলি, যে 3D আর্ট, 3D আর্ট আলাদা করে কিচ্ছু নেই। কয়েকটা জিনিস এক জায়গায় এলে প্রত্যেকটা অবজেক্টকে আমাদের 3 ডাইমেনশনাল এবং ডাইনামিক মনে হবে। তার মধ্যে এক তো পার্সপেক্টিভ এবং এই ফোরশর্টেনিং, তার সাথে লাইট অ্যান্ড শ্যাডো, রিফ্লেক্টেড লাইট, লাইট সোর্স একদম ঠিকঠাক প্লেস করা। এই ক্ষেত্রেও তোমরা ছবিটা দেখে বলো যে লাইট সোর্স কোন দিক থেকে মনে হচ্ছে। মুখের বাম দিক থেকে, টপ বাম দিক থেকে, মানে উপরে এবং বাম দিক থেকে, উপরে বাম কোণা থেকে পড়ছে লাইটটা, এবং নাকের উপরে একটা হাইলাইট ক্রিয়েট করছে, আর ডাইরেক্ট হিট করছে লাইটটা ঠিক যে ব্লু লাইনের যে জাংশনটা, যেখানে আর কি ব্লু লাইনটা কপালের সাথে মিশছে, সেখান থেকে একদম পুরো গাল সমেত নিয়ে অব্দি। এবং বাকি যে অংশে লাইটটা পড়ে রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি মিডটোন, মানে মিডটোনের অনেক বেশি টিন্টেড কালার, অনেক বেশি লাইট কালার, কিন্তু সেটা মিডটোন। এবার এই সমস্ত জিনিসগুলো বা এই টোনগুলো আর্টিস্ট অনুযায়ী অনেক সময় ভ্যারি করে। আমরা মিডটোন বলে দিলাম, অনেক আর্টিস্ট মিডটোনের টিন্ট দিকটা ইউজ করেন, অনেকে শেডের দিকেও ইউজ করতে পারেন। এবং যখন আমরা কালার ইউজ করি তখন তার স্যাচুরেশন, মানে তার গাঢ়ত্ব কত, সেটা কতটা গাঢ় কালারে, সেই সমস্ত জিনিসগুলো বিচার করেও অনেক সময় আর্টিস্ট প্যালেট ইউজ করেন। এবার আমি কিন্তু পুরো ছবিতে আবার আর প্রস্তুত ডার্ক দিচ্ছি না। ডার্কটা আমি কোথায় দিচ্ছি, যেখানে একদম কাস্ট শ্যাডোটা শার্প লাইন সৃষ্টি করছে, এবং জ লাইন যেটা আর কি গাল থেকে, সেটাও একটু ডিফাইন করে দেওয়া যাক। দেখো, চোখের শ্যাডো বা
চোখের যে কোটরের উপরে শ্যাডো পড়ে রয়েছে, বা নাকের নিচে যে কাস্ট শ্যাডোগুলো, ঠোঁটে যে কাস্ট শ্যাডো, থুতনির উপরে যে অংশগুলো আমি আগেও আলোচনা করেছি তোমাদের সাথে, পুরো ক্রিজগুলোতে যে আলো পড়েছে বা কানের উপরে আলো পড়েছে, সে সমস্তটাই আমরা মুছে তুলে নিয়েছি ইরেজার দিয়ে। এবং সরি, আমরা যে ছায়াটার কথা বলছি, যে ছায়াটা যেটা, সেটা অ্যাকচুয়ালি কাস্ট শ্যাডো। লাইট অবজেক্টকে বাধা দিচ্ছে এবং সেটা একটা শ্যাডো সৃষ্টি করছে। কিন্তু সেই শ্যাডো টোনের মধ্যেও, দুটো টোনের মধ্যেও যথেষ্ট পার্থক্য রয়েছে। সেই এফেক্টটা চোখের একদম কোণাতে, দুই চোখের একদম কোণাতে বোঝা যাবে। নাকের এক্স্যাক্ট নিচে, যে আমরা নস্ট্রাল বা নাকের যে গর্ত আর তার নিচের যে অংশটা, সেখানে আমরা যখন ঠোঁটের উপরে যখন ছায়াটা দেখছি, বা নিচের ঠোঁটের নিচে যে ক্রিজটা রয়েছে থুতনির উপরে, সেখানে যে ছায়াটা দেখছি, সেগুলো কিন্তু সবই ওই ডার্ক অ্যাকসেন্টের ছায়া। এবং সেটাই জ লাইন থেকে, থুতনি থেকে গালের দিকে পড়েছে। এবং কি দেখাচ্ছে, যে জ লাইনটাই অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে জ লাইনটা ওখানে রাউন্ডেড। এই সমস্ত এফেক্ট ইউজ করার জন্যই এরকম ভাবে রিফ্লেক্টেড লাইট এবং তার সাথে ডার্ক ইউজ করা হয়। এবং জিনিসটা আর কি থ্রি ডাইমেনশনাল অটোমেটিকলি হয়ে যাবে, তোমাকে আলাদা করে কোনো খাটনি দিতে হবে না এর জন্য। আর স্পেশালি যেটা বলার, যে আহামরি এমন কিছু কঠিন জিনিস তো না যে তোমাকে আর কি আলাদা করে মানে আলাদা করে তোমাকে কিছু একটা এমন কিছু শিখতে হচ্ছে যেটা আর কি রকেট সায়েন্স বা কোয়ান্টাম ফিজিক্স, সেসব তো না। আমি যেটা তোমাদেরকে এখানে বলছি সেটা হচ্ছে একটা সাদা কাগজের উপরে কয়েকটা দাগ এবং ডার্ক লাইট ইত্যাদি ইউজ করে একটা অবজেক্ট, যেটাকে 3D আঁকা। আমি এই কথাটা তাদের উদ্দেশ্যেই বলছি যারা ছবি আঁকে এবং আঁকা শিখতে চায়। তাদেরকে বলছি না আর কি যারা আঁকেন না। এখানে আমি ভ্রুতে, আমি আগে যেটা বলছিলাম যে টেক্সচার অ্যাড করা, মানে যে হেয়ার ফলিকল গুলো সেগুলো আঁকা। এবং আমি প্রত্যেকটা চুল কিন্তু আলাদা করে ভ্রু আঁকছি না। মাথার ক্ষেত্রেও কোনো জায়গাতে এরকম ভাবে আলাদা করে প্রত্যেকটা আঁকার দরকার নেই। ওই একটা ডার্ক অ্যাকসেন্ট এবং কিছু এদিক ওদিক টেক্সচার, মানে যেটাতে আর কি ফিল হয় যে না ওগুলো চুল। এখন অব্দি যাই হোক, আমি চুলের, মাথার চুলের উপরে কোনো হাইলাইট বা লাইটিং ইউজ করিনি, কিন্তু যখন সেটা করব তখন সেটা বিলিভেবল বা বিশ্বাসযোগ্য চুল বলে মনে হবে। এবং যে কোনো কপালে যে ভাঁজগুলো পড়ে মাসল মুভমেন্টের জন্য এবং স্কিনের বিভিন্ন সংকোচন প্রসারণের ফলে, সেগুলোতে যে রিফ্লেক্টেড লাইট, এগুলো যদি আমরা বড় আকারে, বিশাল বড় আকারে পোর্ট্রেট আঁকি, এই জিনিসগুলো খুব ভালোভাবে মানে বোঝানো যায়। এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি যে প্রত্যেকটা ক্ষেত্রে যখন রাউন্ডনেস বোঝাবো, যে কপালে ভাঁজগুলো পড়ছে সেগুলোর মধ্যে একটা রাউন্ডনেস থাকে, ভালো করে লক্ষ্য করবে। তো সেইগুলো বোঝানোর জন্য আমরা কি করব, মিড টোনের উপর ওই ডার্ক অ্যাকসেন্টটা দেবো। সেটা বোঝানোর এখানে অত স্পষ্ট বুঝতে পারছো না আশা করি আমি, কিন্তু এই যে জ লাইনের উপরে যেটা পড়ে রয়েছে, যে গলার নিচে যে অংশটা, সেখানেও কিন্তু মিড টোন পড়ে রয়েছে বা ডার্ক অ্যাকসেন্টের একটা ছায়া পড়ে রয়েছে, এবং গালের উপরেও পড়ে রয়েছে। আর যেখানে জ লাইনটা, সেটা কিন্তু অতিরিক্ত ডার্ক একটা শেড পড়ে রয়েছে। এটার ফলেই ওই গলার থেকে জটা যে পুরো রাউন্ডেড, পুরো গোল ঘোরানো, সেটা আমরা খুব ভালোভাবে বোঝাতে পারবো। এই এক্স্যাক্টলি এই জিনিস একটা সার্কেলের উপরেও এঁকে আমরা দেখাতে পারি, এবং সেটা একইভাবে কাজ করবে যে কোনো অবজেক্টের উপর। এটা মানুষের মুখ, তাই মানুষের মুখ মনে হচ্ছে, আর আলাদা করে কিছু না। যেহেতু এর উপরে ফেসিয়াল ফিচার্স পড়ে রয়েছে, তাই এটা মুখ মনে হচ্ছে। অ্যাবস্ট্রাক্ট কিছু এঁকে দেখতে পারো, একই রকম ফিল আসবে, যে ওখানে ওরকম রাউন্ডেড বা ঘোরানো রয়েছে, বা উঁচু নিচু অক্লুশন শ্যাডো আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি। এই সমস্ত জিনিসগুলো থ্রি ডাইমেনশনাল এফেক্টটা নিয়ে আসতে না খুব ইম্পর্টেন্ট এগুলো। এই যে নাকের নিচের যে অংশটা, যেটা এরকম ভাবে পাকানো হুকের মতো ভেতর দিকে কানেক্টেড থাকে নস্ট্রালের ভেতরে, নাকের একদম ভেতরে, সেখানে যে লাইটটা পড়েছে সেটাও কিন্তু রিফ্লেক্টেড লাইট। এবার
ডার্ক যেহেতু বেশি পড়ে গেছিল তাই আমি ইরেজার ইউজ করছি। যদি তুমি শুধুমাত্র হ্যাচিং এর মাধ্যমে ড্রয়িং দিয়ে আর কি স্কেচ দিয়ে ছায়াগুলো ফিল করো, সেক্ষেত্রে তুমি স্বাধীনতা থাকবে একটা, যে তুমি ওইভাবে ফিল করতে পারো। চুলের উপরে একদম এই ইরেজারটাকে একদম পাতলা করে নিয়ে একদম ধার দিয়ে খুব শার্প এজ, দু একটা ডার্ক লাইন, এই যে এরকম অ্যাকসেন্ট, এটা কিন্তু চুলের উপরে লাইট বোঝাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে চুল যখন আমি আলাদা করে আঁকবো তখন তুমি দেখতে পাবে যে চুলের মধ্যেও এইরকমই লাইট কাজ করে, জাস্ট তার টেক্সচারটা আলাদা হয়। স্কিনের থেকে চুলের টেক্সচারটা আলাদা, বা কোনো মাটির ঘট হলে বা কোনো ধাতুর ঘট হলে তার টেক্সচারটা আলাদা হয়। আর ধাতু যেহেতু একটু এক্সট্রা রিফ্লেক্টিভ হয়, ফলে তার উপরে আলোটাও না একটু অন্যরকম ভাবে কাজ করে, মানে রিফ্লেক্টেড লাইটটা অনেক ব্রাইট হয়। যাই হোক, সেটা নিয়ে আমরা পরে অয়েল পেন্টিং একটা দেখবো, এরকম স্টিল লাইট অবজেক্ট কিছু একটা এঁকে আমি তোমাদেরকে দেখাবো যে রিফ্লেক্টেড লাইট ওরকম রিফ্লেক্টিভ অবজেক্টের উপরে কিভাবে কাজ করে। এখন আমরা মুখ আঁকছি এবং চোখের উপরে দুটো ব্রাইট, যেটা আর কি আমাদের হাইলাইট, চোখের উপরে পড়ছে। এই দুটো হাইলাইট কিন্তু চোখটাকে চোখ বানাচ্ছে। সমস্তটা পুরো কালো ডার্ক করে দিলেও যদি আমরা এইটুকুনি হাইলাইট ইউজ করি চোখের ভেতরের যে সাদা অংশটা, তার উপরে আলোটা যে সেটা তো গোল, ভেতরের যে গোল অংশটা সেটা তো গোল, চোখের ভেতরের সাদা অংশটা, তো সেটার উপরে আমরা যখন লাইট পড়বে তখন একইভাবে সেটা রাউন্ডেড ওই লাইট এফেক্টটা পড়বে, ফলে চোখের দুই কোণার দিকে বা চোখের পলকের ভেতরে জিনিসটা গ্রেডিয়েন্ট হবে সাদার উপরে, পুরোপুরি সাদা হবে না, ফলে একটা লাইট বা হাইলাইট পড়ে থাকে যেটা খুব সুন্দর লাগে এবং জীবন্ত লাগে চোখটা, লাইভলি আর কি। আমরা যখনই পোর্ট্রেট আঁকবো তখন কিন্তু ফেসিয়াল ফিচার্স গুলোর, মানে ফিচার্স গুলোর কি ফিচার্স, তারা কেমন, নাকটা কেমন, মানুষের চোখটা কেমন, ঠোঁটটা কেমন, এগুলো ভালো করে লক্ষ্য করতে হয়। আর যে ছবিটার রেফারেন্স থেকে নিয়ে আমরা আঁকছি বা যে মানুষটারকে আমরা হয়তো লাইট বসিয়েও আঁকতে পারি, তার যে পার্সোনালিটিটা, তার অনেক সময় অনেক জিনিস আমরা বুঝতে পারি একটা মানুষের মধ্যে, তার সেইটা মুখের মধ্যে যদি আমরা ফুটিয়ে তুলতে পারি, পোর্ট্রেট কিন্তু ভালো লাগবে দেখতে, এবং মানুষের পোর্ট্রেট সেরকমই হওয়া উচিত। যাই হোক, যত বড় শিল্পীর পোর্ট্রেট আঁকা তুমি দেখবে, সমস্তটাই দেখবে একটা চোখের মধ্যে একটা যেন কিছু থাকে, হ্যাঁ, সমস্ত আকর্ষণ যেন গিয়ে চোখে আটকে যায়। সেটা আমি অনেকভাবে ভালোভাবে বুঝতে পারতাম না প্রথমে, এখন বুঝতে পারছি যে সেই হাইলাইটটা, যে পুরো মাত্রায় চোখটা শ্যাডোতে রয়েছে কিন্তু এক টুকরো হাইলাইট চোখের মণিতে পড়ে রয়েছে, যেটা পুরো ছবিটাকে আলাদা একটা মাত্রা দিয়ে দিচ্ছে, ওইটা না দিলেই ব্যাস। এবং আমরা নাকের উপরেও হাইলাইটটা ইউজ করব, এই সমস্ত জিনিসই আলাদা করে পেন্টিং একটা আলাদা মাত্রা দেবেই। চুল এবং যে আলাদা পোর্শন গুলো যেখানে ছায়া পড়ে রয়েছে সেখানে পুরো মাত্রায় ডার্ক শ্যাডো আমরা ইউজ করলাম, এবং শ্যাডোর যে ধারগুলো, শ্যাডো যেখানে শেষ হচ্ছে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু ভালোভাবে ডিফাইন করে দিলাম, মানে খাপছাড়া করে রাখলে হবে না, ছায়ার যে আকারটা সেটাকে পুরোপুরি ফিল করতে হবে, হ্যাঁ। এবং চুলের উপরে কিছু ডার্ক অ্যাকসেন্ট, এখানে পেন্সিল ইউজ করারও বিশেষ কিছু টেকনিক তুমি নিশ্চয়ই দেখতে পাবে, যে একবার পেন্সিলটাকে কাগজের উপর পুরো শুইয়ে ইউজ করা, এবং একবার পুরো একদম স্ট্রেট আমরা স্ট্রেট আর কি আমরা ইউজ করছি পেন্সিলটাকে। এই সমস্ত জিনিসগুলো আর্টিস্ট সবসময় ডেমো দেওয়ার সময় তোমাকে বলবেন না, তোমাকে নিজেকে লক্ষ্য করতে হবে, অবজার্ভ করতে হবে। এই আমরা যখন পেন্সিলটাকে এরকম ভাবে শুইয়ে ইউজ করি তখন তার মধ্যে একটা টেপার যাকে বলা হয়, যে সেই টেপারটা পাওয়া যায় লাইনের মধ্যে ডাইনামিক্স পাওয়া যায়, লাইনের মধ্যে ভেরিয়েশন ক্রিয়েট করা যায়। ব্রাশ স্ট্রোকের মাধ্যমে আমরা যেরকম করতে পারি, যে শার্প থেকে একটু মোটা হয়ে আবার সরু ক্যালিগ্রাফিক যে লাইনগুলো, স্ট্রোকগুলো, সেরকম আমরা পেন্সিল দিয়েও করতে পারি, ওরকম ভাবে শুইয়ে।
এবং পেন্সিল স্ট্রোক নিয়ে আমার বোধহয় একটাও ক্লাস করা হয়নি। আমি একটা ক্লাস নিয়ে আসবো যে মেটেরিয়ালের উপরেও ক্লাস আছে আমার, প্লে লিস্টে সবই পেয়ে যাবে, এমনি ভিডিও লিস্টেও পাবে। নিডেড ইরেজার যেটা এতক্ষণ আমি ইউজ করছিলাম, যেটা চারকোল ইরেজারও বলে, সেই ইরেজারটা অ্যাকচুয়ালি চারকোল মুছতেই খুব কাজে লাগে, কারণ এইরকম নন ডাস্ট ইরেজার দিয়ে চারকোল ওঠে না কাগজ থেকে। তো এই নিডেড ইরেজার ইউজ করতে হয়, যেটা খুব সুন্দর মুছে তুলে দেয়। এইটা যেহেতু গ্রাফাইটের গুঁড়ো, তাই দু ধরনের ইরেজার দিয়ে এটা উঠছে, নিডেড ইরেজার ইউজ করে উঠছে এবং নর্মাল একটা ইরেজার ইউজ করেও এটা আমি তুলছি। এবং এই যে ইউজটা নর্মাল ইরেজারের, সেই ইউজটা আমি কেন করলাম, কারণ ইরেজারটা বিশেষ আকার রয়েছে, যখন আমি মুছছি তখন সেই আকারটা আর কি ওখানে পড়ছে একটা ইয়ের মতো, তাই আমি ওই রকম ভাবে ইউজ করলাম। এবং আমরা এই নিডেড ইরেজারটা এই কারণে ইউজ করি, যখন এরকম শার্প জায়গায় আমরা ইরেজার চালাতে চাই তখন সেটা চালানোটা ইজি হয়ে যায়। নয়তো তোমার কাছে যদি নিডেড ইরেজার না থাকে তাহলে একটুখানি ওই ইরেজারগুলো নিয়ে তাকে শার্প করে কেটে নিতে হবে ছুরি দিয়ে, এবং একটা ইরেজারকে হয়তো কেটে বিভিন্ন আকারের করলে, কয়েকটা শার্প রাখলে, কয়েকটা হয়তো চৌকো রাখলে, বা হয়তো গোল আকার টাইপের রাখতে পারো, বা যেটাকে বলা হয় চিজেল সেটাও করে রাখতে পারো, বিভিন্ন আকারের করে সেটা ইউজ করতে পারো। কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে গ্রাফাইটের গুঁড়ো ইউজ করতে হবে। আর আশা করি তোমরা এরকম ভাবে চারকোল ইউজ করো না, যদি করে থাকো তাহলে চারকোলের জন্য নিডেড ইরেজারই কেনা প্রয়োজন, অনলাইনে পাওয়া যায়, কিনে নিতে পারো। এফেক্ট খুব ভালো আসে এবং এরকম শার্প কাজ খুব ভালো হয় নিডেড ইরেজারে। সমস্ত আর্টিস্ট আজকাল ইউজ করছেন, আমারও ভালো লাগে ইউজ করতে। তো যেটা আলটিমেটলি আমরা দাঁড়াচ্ছে ছবিটাতে, যে গ্রাফাইট পেন্টিং বলছি, যাই হোক, গ্রাফাইট পেন্টিং নয়, গ্রাফাইট স্কেচ, কিন্তু আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে গ্রাফাইটের গুঁড়ো, মানে পেন্সিল যখন আমরা শার্প করি সেই গুঁড়োটা, অবশিষ্ট আলটিমেট কিছু শার্প লাইন, যে লাইনগুলো একদম ফাইনাল লাইনস। এরপরে আর আমরা ইউজ করব না কোনো দাগ, মানে যথাসম্ভব হাত হালকা রাখার চেষ্টা করব, কারণ অনেক জায়গায় অনেক রকম এফেক্ট হয়ে থাকে এবং সেগুলো ঢেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ফলে হাত হালকা রাখো এবং চেষ্টা করো যথাসম্ভব কম। আর এই লাস্টের দিকের যে লাইনিংগুলো আমি করছি, যে দাগগুলো আমি দিচ্ছি, সেগুলো কিন্তু সবই রাউন্ডেড দেওয়ার চেষ্টা করছি, যাতে আর কি ওই ফর্মটার সাথে, ওই এফেক্টটার সাথে ব্লেন্ড ইন হয়ে যায় ব্যাপারটা। এবং ফাইনালি আমি চুলটা, আমার মনে হচ্ছে অনেক বেশি লাইট হয়ে রয়েছে। যাই হোক, গ্রাফাইটের কাজ করে নিই, তারপরে আবার একটুখানি দাগ আমরা দেব। চুলের কানের উপরে যে বিভিন্ন রকম শ্যাডো পড়ে থাকে, কানের ক্লাসে আমরা আলাদা করে দেখেছি যে কানে কিভাবে শ্যাডো হয়ে থাকে এবং তার পুরো মাসটা কিরকম হয়। এবং রিফ্লেক্টেড লাইট, এই যে কানের লতিতে আমরা যে রিফ্লেক্টেড লাইটগুলো ইউজ করি, এটা খুব ইম্পর্টেন্ট। আবার বলছি, কোনো একটা অবজেক্ট যে রাউন্ডেড বা গোলাকার, সেটা বোঝানোর জন্য এই ধরনের শ্যাডোগুলো রিফ্লেক্টেড দেওয়া উচিত। চুলে আর একটুখানি ডার্ক অ্যাকসেন্টের, মানে ডার্ক অ্যাকসেন্ট দেওয়ার জন্য আমি গ্রাফাইট গুঁড়ো আর প্রস্থ ইউজ করব। এবং আমি গালের উপরেও খানিকটা পরিমাণ টেক্সচারিং করা যাচ্ছে, যেটা এখান থেকে হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কিন্তু রিয়েল ইয়েতে দেখা যাবে, বা পরবর্তীকালে যদি তোমরা ছবিটা দেখো artstation.com-এ দেখতে পারো, আমার প্রোফাইল রয়েছে সেখানে, লিঙ্কও পেয়ে যাবে চ্যানেলের মধ্যে। ছবি প্রায় কমপ্লিট, ছবিতে আমি আর বিশেষ কোনো কাজ করব না, যেটুকুনি তোমাদের বোঝানোর ছিল আমি বুঝিয়েছি। জাস্ট কয়েকটা ডার্ক অ্যাকসেন্ট, যেখানে এদিক ওদিক কিছু ফাইনাল টাচ দরকার, সেগুলো আমরা ইউজ করছি। আশা করি পোর্ট্রেট পেন্টিং বা পোর্ট্রেট স্কেচের জন্য যে যে জিনিসগুলো তোমাদের বোঝা উচিত, যে জিনিসগুলো তোমাদের জানা উচিত, আশা করি তোমাদের এই ক্লাসটাতে অনেকটা কিছু সমাধা হয়েছে। সো চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো, এবং পাশের ওই বেল আইকনটা প্রেস করো। আঁকা শিখতে চাইলে, বিশেষ করে ফাইন আর্ট, ড্রয়িং, স্কেচিং, পেন্টিং এবং স্কাল্পচার আমি এখনো অতটা শুরু করিনি, পরবর্তীকালে স্কাল্পচারেও আমি ক্লাস নেব। সেগুলো শিখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।
ফিনিশিং টাচ দেওয়াটা মানে যতক্ষণ না অবধি মনের শান্তি হচ্ছে ততক্ষণ একের পর এক দাগ দেওয়াই মানে চলতেই থাকে, এর কোনো শেষ নেই। কিন্তু আমি সিগনেচার করে দিয়ে আর কি জিনিসটাকে ফিনিশ করতে চাই, তাই সিগনেচার করে দেওয়ার পর আর বিশেষ কোনো দাগ দেওয়া উচিত না। তো সিগনেচার করে দিয়েছি, তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নেক্সট এপিসোডে। টাটা।